আজ নিয়ে এসেছি ফিরে দেখো গল্পের চতুর্থ পর্ব, অর্থাৎ আগের দিন দেখেছো তোমরা ফিরে দেখো গল্পের তৃতীয় পর্ব। আর বেশি কিছু বলবো না, শুরু করা যাক চতুর্থ পর্ব। কাঞ্চসুন্দরী এক ঝটকায় ওর কোল থেকে নিজের ব্যাগটা টেনে দুটো সিটের মাঝখানে রাখলো। রণদীপও যথাসম্ভব উল্টো দিকে চেপে বসলো। অন্ধকার থেকে হঠাৎ বাসটা আলোর ঝলসানির মধ্যে এসে থামলো। ঘড়িতে তখন প্রায় রাত 10টা। অনেকেই বাস থেকে নেমে রাস্তার ধারে চায়ের দোকান থেকে চা পান করতে লাগলো। তাদের দেখে রণদীপও নেমে এলো। এক ভার চা নিয়ে ড্রাইভারের কাছে এসে দাঁড়ালো। রণদীপ জিজ্ঞেস করলো গেজিং পৌঁছাতে আর কতক্ষণ লাগবে। ড্রাইভার বলে উঠলো যে এখন থেকে 1 ঘন্টাতে হবেই। ওখানে কি থাকবার জন্য হোটেল পাওয়া যাবে? হ্যাঁ, তা পেয়ে যাবেন। আপনি কি বেড়াতে এসেছেন? রণদীপ বলল, হ্যাঁ, সিকিম খুব সুন্দর রাজ্য। যেখানে আমরা এখন রয়েছি সেটা খুব সুন্দর জায়গা। এই জায়গার নাম কি? রেসি। রাস্তা থেকে নিচে একটা গোল জায়গা আলো দিয়ে সাজানো। সেদিকে আঙুল দিয়ে ড্রাইভারটি বলল, ওই দেখুন রেসি হট স্প্রিং, ওর জল দিয়ে ওষুধ তৈরি হয়। রণদীপের ওসব আর এখন ভালো লাগছিল না। দুদিনের ক্লান্তিতে শরীরটা অবসন্ন লাগছিল। ওর উৎসাহের অভাব দেখে ড্রাইভার গায়ের দিকে এগিয়ে এলো। রণদীপও বাসে উঠে নিজের সিটে গিয়ে বসলো। কাঞ্চসুন্দরীর তখন ব্যাগ থেকে কিছু বের করে মুখে পুরে জাবর কাটছিল। ওকে দেখে রণদীপের ভুলে যাওয়া রাগটা আবার মাথায় চড়া দিয়ে উঠল। সে দূরত্ব বজায় রেখে নিজের সিটে গিয়ে চুপচাপ বসে রইল। বাসের পেছন দিক থেকে কোরাস গান ভেসে আসছিল। মুক্তির মন্দির সোফানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা, বন্দিশালায় এই সোফানো তলা। শিলিগুড়ি থেকেই ওদের সঙ্গে পরিচয় হয়েছিল। চন্দননগর থেকে বঙ্গদলরা চলছে জঙ্গিং গোশালা অভিযানে। ঋষি থেকে রাস্তা খুব খারাপ। রাস্তার মাঝে মাঝেই ধস নেমে রাস্তাকে করে তুলছে জর্জরিত। ড্রাইভারকে খুব সাবধানে গাড়ি চালাতে হচ্ছিল। সামনে একটা ধস পেরোনোর সময় বাসটা খুব ডাইনে বাইনে দুলতে লাগলো। তারপরে একটা নরম জায়গা পেয়ে চাকাটা আটকে গেল। ইঞ্জিনটা কিছুক্ষণ গো গো করে থেমে গেল। ড্রাইভার সবাইকে নামতে বলল। রণদীপ বাস থেকে নেমে এসে বাইরে এসে দাঁড়ালো। বাসের হেডলাইটের আলোতে দেখলো একটা বড় ধস নেমেছে। বাস ধসের জায়গাটা পেরিয়ে আসার পর আবার যাত্রীরা যে যার জায়গায় উঠে এসে বসলো। মহারানী কিন্তু সিট ছেড়ে নিচে নামেননি। রণদীপ বাসে উঠে দেখলো যে তিনি তখন রাজভঙ্গিতে তার সিংহাসনে বসে লোকজনে উঠে আসা দেখছে। ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে। ভাগ্যিস কেয়াদে জোর করে তার একটা জিকেসে একটা অপরেশদার সোয়েটার দিয়েছিল আর মাস্ক টুপি। সেগুলো যে এত তাড়াতাড়ি প্রয়োজন হবে সেটা কি ভেবেছিলাম আমি। রাস্তা এখন আরও খারাপ। বাসটা ভয়াবহভাবে কখনো বাঁ দিকে কখনো ডান দিকে হেলে পড়ছিল। কাঞ্চসুন্দরীর এখন আর দূরত্ব বজায় রাখতে পারছেন না। বাসের ঝাঁকুনির তালে তালে মাঝে মধ্যে রণদীপের বুকে এসে আশ্রয় গ্রহণ করছে। নিজেকে সামলাতে নিতে না নিতেই আবার এসে ঢলে পড়ছিল। কিছুক্ষণ পরেই গেজিং পৌঁছে গেল। বাস ছেড়ে বাইরে আসতেই রণদীপের শরীর যেন কাঁপুনি দিয়ে উঠল। একটা সিগারেট ধরিয়ে চায়ের দিকে চোখ বাড়ালো। অপরেশদা বলেছিল গেজিংয়ে একটা রাত কাটিয়ে পরের দিন পোলিং যেতে। রাস্তায় উল্টো দিকে একটা হোটেল দেখে যাওয়ার পা বাড়ালো। আর ঠিক তখনই তার সামনে এসে একটা জিপ এসে থামলো। জিপের ড্রাইভার পোলিং পোলিং করে চিৎকার করতে লাগলো। রণদীপ স্থির করলো গেজিংয়ে একটা রাত নষ্ট না করে সে একেবারে পোলিং চলে যাবে। জিপটা আগে থেকেই প্রায় ভর্তি ছিল। রণদীপ কোনো মতে পিছনের দিকে একটা জায়গা পেল। জিপ ওপর থেকে আরও উপরের দিকে উঠতে লাগলো। রণদীপ অ্যাডাজি কেসটা বুকে আঁকড়ে ধরে বসে রইল। জিপের সামনের দিকটা কথাবার্তা আর হা হা হি হি এর সরগম রয়েছে। রণদীপ সুযোগ বুঝতেই একবার হিন্দিতে চিৎকার করে বলল, ড্রাইভারজি একটু পোলিং এলে বলে দেবেন? ড্রাইভারজি বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ বলে দেবো। কিছুক্ষণ পরেই পোলিং পৌঁছে গেল। রণদীপ জিপ থেকে নেমেই থমকে দাঁড়ালো। কাঞ্চসুন্দরী ওই তাহলে কল করে কথা বলছিল। কাঞ্চসুন্দরী ওর টাউস ব্যাগটা পিঠে ঝুলিয়ে নৃত্যের তালে ছুটে চলছে। রাস্তার ধারে সিঁড়ি বেয়ে তরতর করে নেমে নিচের বাড়িগুলোর মধ্যে মিলিয়ে গেল। সাব আপনি কোথায় যাবেন? ড্রাইভারের গলা শুনে রণদীপ পিছন থেকে ফিরে তাকালো। তারপর পকেট থেকে একটা কাগজ বের করে তাকে দেখালো। ড্রাইভার সেটা দেখে উপরে একটা বাড়ি দেখিয়ে বলল,